اقرأ باسم ربك الذي خلق আমরা আজকে একটি বড় উদ্দেশ্যে সমাপ্ত হয়েছি। সবাই আসে, ঠিক আছে না? সবাই একটু আগে একটু ভগবান দিয়ে বসে কাছাকাছি না হইলে তোমাদের না হইলে কথা বলতে সুবিধা হয় না। সবাই কাছাকাছি আসছে, আমরা আপন আপন একটা ভালো আছে না, সময়টা আমরাও তোমাদের মধ্যে থাকবে। তোমরা একটা কথা পেয়েই শোনো, কার্পেলিংয়ের পায়ের নিচে তারা পাখা দিচ্ছে। এই কথাটাকে তোমরা কখনোই গভীরভাবে চিন্তা করতে হবে। তারা পাখা দিচ্ছে, তাই না? বিশাল ফজিলতের ব্যাপার। এই যে তোমাদের একটা বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা পুরস্কার দ্বারা তালিবে ইলমকে যে সম্মান করা, তালিবে ইলম তো ছোট, সাধারণত তালিবে ইলম তো 5-6 বছর থেকে 20-22-25 বছর পর্যন্ত মানুষ তালিবে ইলম থাকে। এরপরও যারা জ্ঞান অন্বেষণ করে, চর্চা করে, গবেষণা করে, তালিবে ইলমের বাইরে তো না। মূল বিষয়টা হচ্ছে জ্ঞান অন্বেষণ যিনি করে, তিনি হলেন পৃথিবীর সবচেয়ে ভালো নাগরিক, ভালো ব্যক্তি, ভালো আল্লাহ। তুমি একটু চোখ বদল চিন্তা করো, তুমি তালিবে ইলম, তুমি পৃথিবীর সেরা মানুষ। আসলে কি তুমি নিজেকে এভাবে ভালো পক্ষ? তুমি পৃথিবীর সেরা মানুষ, আল্লাহর দৃষ্টি। আল্লাহ তাআলা তুমি যেখানে হাঁটো, যেখানে চলো, পাখা দিয়ে তোমার পদকটা কত? এই যে ছোট ছোট বিষয়গুলো তুমি চিন্তা করো, গভীরভাবে বোঝার চেষ্টা করো যে জ্ঞান অন্বেষণ হল পৃথিবীর একমাত্র কাজ, যার কোনো তুলনা নেই। মানুষের যত পেশা আছে, জ্ঞান চর্চার সাথে সংযুক্ত। আল্লাহ মানুষকে প্রতিবদ্ধ করা শুরুই করা হইত আল্লাহ, তিনি তোমাকে এই পরাপরি দিয়েই কিন্তু ওহি করে না যে যাও এখন মুসলিম যে আমার প্রথম ওহি, এরা প্রথম ওহি জ্ঞান পড়া। যিনি পড়ান তিনি কি তালিবে ইলম না? কিন্তু এই কাফেলার মন্ত্রীরা তার মর্যাদা আরেকটু বেশি। আমাদের যদি অনুভবে উপলব্ধি একটা জিনিস থাকে, পৃথিবীর সবচেয়ে উন্নত, উত্তম, শ্রেষ্ঠ কাজটা আমরা কিন্তু তুমি ভাবো কি যে আমি তো বললাম সাধারণ মানুষ মনে করে মান্না খাইতে মাদ্রাসায় আসে,
এটা তোমার জীবনের ভিতরে একেবারে অদ্ভুত দিয়ে পড়ে। তুমি নিজেকে শ্রেষ্ঠ ভাবতে পারছো না। এই নিরূপণ বোধ তোমাকে সমাজ থেকে একটু বিচ্ছিন্ন করে দেবে। এটি নয়, এই থেকে তুমি উত্তরণ ঘটবে কি? আল্লাহ বলছে, বলতে বলছে আল্লাহ ফেরেশতা দ্বারা তোমাকে সম্মানিত করা হবে। আল্লাহ ফেরেশতা দ্বারা তোমাকে সর্বক্ষণ সম্মানিত করা হবে। অথচ সমাজ বলছে তুমি মাগনা করবে না মাদ্রাসায়, যার কোনো গতি নেই, করার কাছে মাদ্রাসায়, এবং তার ছেলেকে কখনো মাদ্রাসায় এই জন্য পাঠায় না যে আর্থিকভাবে একটা পর্যায়ে মা বাবাকে সাপোর্ট দেবে, এই জন্য না, তার বসে মরার পর কবরের পাশে দাঁড়াই দোয়া করবে, এই জন্য তাকে মানুষ কোথায় চলে। এখান থেকে তুমি উত্তরণ তোমার উদ্ধার পাওয়ার উত্তর। তুমি যে শ্রেষ্ঠত্ব জায়গাটায় তুমি নিজের বোধ থেকেই শ্রেষ্ঠত্ব জায়গাটা হাঁটবা স্বেচ্ছায়, তোমার অভিভাবকরাই মনে করবে এই জ্ঞানটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ। এর আর একটা কারণ কি, আমাদের দেশের মূল কারণ হলো এই শিক্ষা থেকে, দিন থেকে দুনিয়া বিচ্ছিন্ন করার যে চেষ্টাটা ছিল, এই চেষ্টাটার খুব ভালো করে দেওয়া মানুষ ধর্ম শিখতে মাদ্রাসা আসে, ইসলাম থেকে আসে না, ধর্ম শিখতে মানুষ আর দুনিয়ার সম্বন্ধে স্কুল করে দেয়। কিন্তু আমাদের শিক্ষার যে ফেরফেলা ১,০০০ বছর শিক্ষার যে ফেরফেলা, এখানে কিন্তু দিন এবং ধর্মকে আলাদা করা হচ্ছে। যে লোককে আমাদের এখানে ইসলাম আসতে কবে, দেখে তুমি জানো? একজনের পক্ষে থেকে কবে আসবে? তোমার জানা খুব দরকার ছিল না? তোমার দেশ কবে ইসলাম যারা বিজয়ী হয়েছে, কি বিজয় করছে, কখন বিজয় করছে, তখন আমরা কেমন ছিলাম, তখন কি দেশে আলেম ওলামা ছিল, মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, চিন্তা ব্যবস্থা ছিল, সিলেবাস ছিল, তখন ওই মাদ্রাসা থেকেই প্রধান বিচারপতি নিয়োগ করা হতো, তখন ওই মাদ্রাসা থেকেই মানে সচিব নিয়োগ করা হতো, তখন ওই মাদ্রাসার সার্টিফিকেট ছাড়া কেউ মন্ত্রী হতে পারত না। তুমি তোমার যে শিক্ষা হবে সেলফা থেকে আমি এটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্য আজকে আমি এই যে চিন্তাটা করতে পারছি না যে আমি চেষ্টা, বরং আমি মনে করছি আমি দিচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত তুমি এই জায়গাটা আবার নিজেকে প্রস্তুত করতে না পারো, ততক্ষণ পর্যন্ত সমাজ তোমাকে অর্ডার দিবে, তখনই তোমাকে বাজার করতে হবে। শুধু বাজার করতে হবে না, শুধু কিতাব বা কোরআন মুখস্থ করতে তো হবে না। এখন আমাদের আমরা এই ছবি এই দুইটা বিষয়কে সমন্বয় করতে পারি, পরিমাতাকে ভাঙিয়ে দেবো, এখানে তোমাদের সাথে এত জটিল বিষয় নিয়ে আলাপ করার দরকার। এবং তোমাদেরকে আমি একটা জিনিস বলবো, এগুলো মনে রাখবো। এখানে ইসলাম প্রতিষ্ঠিত হইতে পারে, আসতে অনেক আগে প্রতিষ্ঠিত হতে পারে বঙ্গে ১২০২ থেকে ৬ সালে। এটা নিয়ে একটু একটা কথা বলি যে এখন এটা ১২০২ এখানে বিজয়ী বিষয় ওই ঘোড়া ১৭ জন বন্ধু, এইটা জানো তাই না? বক্তিয়ারের ঘোড়ার খবর জানো? এই দেশকে কয়জন মানুষই বিজয় করতে? মাত্র ১৭ জন মানুষ। কয়জন? নদিয়া, পশ্চিমবঙ্গের নদিয়ায় প্রথম ইসলাম বিজয়ী দেশে আছে, মানে প্রথম। এই যে এই বিক্রমপুরের সেম রাজা তখন নদিয়া আছে, এই বিক্রমপুরের সেম ২০০০ কত? ১২০২ থেকে আজকে ২০২৫ কত বছর? ৮০০ বছরের বেশি।
বছর বেশি না, এখানে ইসলাম কিন্তু আমাদের এই যে সিলসিলাটা বিচ্ছিন্ন সিলসিলা, সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করার সিলসিলা, এটা শুরু হইতে কবে? 1857। 1857 কোন পর্যন্ত? 1947। এইটা ছিল হচ্ছে ব্রিটিশদের প্রতাপের সাথে শাসনের। এবং 1857 যখন সিপাহী বিপ্লব হয়, এই সিপাহী বিপ্লবের মাধ্যমে মুসলিমরা স্বাধীনতা বিপ্লব হয়। শুরু করছিল হিন্দু মুসলমান একজনে, কিন্তু দায়রা দিয়ে করছিল যখন বিজয় এটা ব্যর্থ হইল, তখন দায়রা করলো মুসলমান, তখন মুসলমান অস্তিত্ব হারা হল, অস্তিত্ব সংকটে হল। এই অস্তিত্ব সংকট থেকে বাঁচার জন্য দেওবন্দের সেন্টার অন্তত ধর্মটাকে বাঁচা, অন্তত ধর্মটাকে বাঁচা। কিন্তু 1947 পর যখন আমি আবার স্বাধীন হয়ে গেলাম, তখন তো আমার সে আগের সেই সিলসিলা যাওয়া উচিত ছিল। যে ইউনিভার্সিটি থেকে, যে জামিয়া থেকে, একই জামিয়া থেকে সচিব তৈরি হবে, মহাপরিচালক তৈরি হবে, অফিসার তৈরি হবে, খতিব তৈরি হবে, দায়ী তৈরি হবে, মহাদ্দিস একই যা। কিন্তু 47 আমরা এখানে বের করি যে দায় আমরা এখন আর আমাদের বুজুর্গরা সাহস পাচ্ছেন এটাকে। আগে যে আমাদের 1202 পরের যে ধারাটা আমাদের শিক্ষা, তোমরা সোনারগাঁর নাম শুনতো, বিক্রমপুরের নাম শুনতো কিছু, তাই না? সোনার বিক্রমপুর এটাই কিন্তু বিক্রম বাংলাদেশে প্রাচীন রাজধানী, এই জন্য বঙ্গের ইতিহাসের প্রাচীন রাজধানী। এখানে রাজারা থাকতেন, বঙ্গের রাজারা ছিলেন। সেই ইতিহাসটা কিন্তু আমাদের, সেই ইতিহাস হচ্ছে শেখ রাজা, পাল রাজা, বৌদ্ধ এবং হিন্দু রাজা মুসলমানরা এখানে এসে রাজা কি করে না, কিংবা রাজধানী তৈরি করেন। মুসলমানরা রাজধানী তৈরি করতে কখন? মোগল আসার সময় কোথায়? সোনারগাঁ। এই সোনারগাঁ কোথায়? সোনারগাঁ কি? সোনারগাঁ কি শুধু একটা বাণিজ্যিক কেন্দ্র ছিল? এখানে মুসলিমদের কাছে কি বেচা বিক্রি হয়েছিল, বাণিজ্য ক্ষেত্র। সোনারগাঁ ছিল আবু তাওয়ামা, জামিয়া। এমনও শোনা যায় সেখানে 12,000 থেকে 15,000, 20,000 ছাত্র ছিল। কত? 14, 15, 16 এবং ওই মাদ্রাসা থেকে, ওই জামিয়া থেকে মহাদ্দিস তৈরি হতো, মুহাদ্দিস তৈরি হতো, মুসান্নিফ তৈরি হতো, মুফাক্কির তৈরি হতো, এবং কি হইতো? মুফতি তৈরি হতো, বিচার তৈরি হতো। রাষ্ট্র পরিচালনার জন্য যে লোকগুলো দরকার, জনবল দরকার, যে কাজী সিরাজউদ্দিনের কথা আপনি শুনেছেন, বঙ্গের সবচেয়ে যে প্রভাবশালী কাজী ছিল, ও যে নাকি রাজাকে রাজার বিচার করত। একটা গল্প তোমাদের বাংলা বইতে আছে যে রাজার বিচার করত। রাজা ভুলে এক বিধবা মহিলার ছেলেকে হত্যা করত, তখন এই কাজী সিরাজউদ্দিন ওনাকে ডাকত। এই ধরনের প্রভাবশালী কাজই তৈরি করতো তারা। কিন্তু আমরা এখন শুধু মাদ্রাসা থেকে মুতাআদ্দিব। 1947 পর উচিত ছিল আমাদের ওই মূল ধারায় চলতে। শিক্ষা ব্যবস্থা একটা মুসলিম দেশের শিক্ষা ব্যবস্থা একজন মানুষ যে ইমাম হবে সেই কিভাবে সচেতন। এখন রাষ্ট্রপতি হবে আমাদের দেশের কিছু ইমামতি করতে পারবো না, এটা হাইতে ঠিক। একজন ইমাম হবে সে সচিব হইতে পারবো না, এটা হাইতে। এই দুটো সমন্বয় করার জন্য আমি তোমাদের বলি মানসিকভাবে আমার আন্দাজ 50 বছরের ভিতরে এই সেন্টারটা ভেঙে যাবে। এখন পুরো বাংলাদেশ
ডানপন্থার বাংলাদেশ, তারপর এখানে বামপন্থা হতে কিছু নেই। আর ডানপন্থা থেকে তুমি আস্তে আস্তে একেবারে কেবলামুখী হয়ে যাও, ডানপন্থী বলে কেবলামুখী হয়ে যাও। আর এই চেষ্টাটা কিন্তু আমাদের চিন্তায়, চেতনায়, আমাদের পাঠে, পঠনে আমাদের একটু একটু করে আগে এই সিলেবাসের ভিতর থেকে আমি আমাকে এই সময়ের জন্য কিভাবে তৈরি করতে পারি, এটা উস্তাদদের পরামর্শ করতে কিছু কিছু এর পাশাপাশি কিছু প্রোগ্রাম শুরু করতে বা প্রোগ্রাম শুরু করতে, যেখানে তুমি ভাষা শিখতে। তুমি যখন নাকি একজন আলেম হয়ে যাবো তখন তুমি তোমার শিক্ষিত হয়ে যাবে। এখন তোমাদের তো নতুন ভাবে যে রাষ্ট্রবিজ্ঞান করার দরকার নেই বা অফিস পরিচালনা নেতৃত্ব করার দরকার নেই। তুমি কিন্তু মোটামুটি একটা জ্ঞানের ভিতরে একজন আলেম হিসেবে তৈরি হয়ে যাবে। এখন তোমার অভাব কি ভাষাকে? এই যে তোমরা তোমরা ফার্সি করবে একটা সময় বিদেশের রাষ্ট্রভাষা ফার্সি ছিল না, তুমি কি জানো তুমি কেন ফার্সি পড়ছো কেন? তুমি বাঙালি তুমি ফার্সি পড়ছো কেন দেখে তুমি জানো? ওই সেটা এক সময় এই দেশের ফুলতনি আমলে এই যে কথাগুলো বলি এইগুলো তোমরা আসলে মনে ধরতে পারছো না। ফুলতনি আমল ধরতে পারছো? তোমার প্রতিষ্ঠা, তোমার পিতা, এই জমিন আমার হয়েছে এই সময়। একটা কথা তুমি ভোটার পাই, এই জমিন কারা আমার? পদ্মার ওপরে কিন্তু নতুন না, 500-600 বছর বেশি। এইটা ছিল পুরান বঙ্গে পরে বলেছে পদ্মার ওপরের সাথে নতুন। এই জমি কারা আবার? এই মানুষের বসতি, এই যে মানুষের চাষাবাদের জমি তৈরি করা। একটা মানুষ আসলে তো বাড়ি করলে তার চাষাবাদ করতে হবে, খাবি এই কারা এই জমি আবাদ করতে আমি বুঝি না। তুমি নতুন একটা বাড়ি করলে এক মাসে দিয়ে টানা এই জমি ছিল অনাবাদ জঙ্গল, চাষবাস আলেমার নেতৃত্বে পীর সাধকের নেতৃত্বে এই জমিগুলা কি করে আবাদ করে। এই ভূমিকা শের বাংলা বঙ্গবন্ধু তাদের রক্ত, ঘাম, চেষ্টা, সাধনা। দেখুন অনেক এলাকায় এখনো দেখা যায় পুরান ছোট ছোট মসজিদ এখন ভাইকে এমনিতে বলে এগুলো ছিল তোমার স্মারক, তোমার আবাদের স্মারক ছিল। ওই কথাই ছিল 2-3 কিলোমিটার পর কিন্তু একটা মসজিদ আমার হিন্দুগুলি মন্দির। এই তোমার আবাদ করার সময় তুমি কিন্তু অন্য কিছু তৈরি করো না, তৈরি করতে কি তুমি তৈরি করতে কি মন্দির। এই দেশে ধর্ম রাজনীতি চলবে না, দেশটা আবাদই করছে আগে মনে হয়। এই ধর্ম রাজনীতি চলবে না কেন ভাই? তুমি কখনো সব সক্রিয় বলতে পারো কথাটা? তো ভাই আবাদই করছি আমরা, এই জমি আমাদের। ধর্মের রাজনীতি চলবে না, ইসলাম চলবে না, এটা জঙ্গি হয়ে যাবে। তুমি বাধা দিলে জঙ্গিবাদী হয়ে যাবে। তুমি কখনো বিপদ করতে পারছো? তুমি আমার ভূমিতে দাঁড়াইয়া আমাকে রাজনীতি নিষিদ্ধ করতে পারো না। তুমি আমার ভূমিতে দাঁড়াইয়া পরিণতার সাথে সব জঙ্গিবাদ তরিকারি করতে অধিকার পাবো। কিন্তু আসল কথা হলো আমি আমাকে চিনি নাই। আমি আমাকে চিনি নাই, এই জন্য আমি আমাকে মনে করছি যে আলাদা একটা সম্পদ। এই জমি যারা আবাদ করছে তারা একটা আলাদা সম্পদ হয়ে গেল। তুমি কি কখনোই তোমার বাপদাদার দখলে জমি বর্জন অন্য দখলে যেতে রাজি থাকবা? তুমি তোমার চোখে অন্যকে দেখছো না। কিন্তু আসল কারণ তুমি জানোই না যে এটা আমার বাপদাদা, তুমি ভুলে। এই জন্য তুমি শেখার সবচেয়ে বড় কাজ যেটা নিজেকে তাহলে তুমি নিজেকে চিনতে তুমি এই সাগর মহাসাগর সব কিছু পাই যা মদিনায় করতে পারবে। তোমার যে মূল কনসেপ্ট, তুমি বাঙালি কিন্তু তুমি মূল জাতি একটা পরিচয়। মানে আমি একটা সকলকে এক জাতীয় হবে আপনার তার পরিচয় দিতে কি হবে? নিজের পরিচয় দিতে পারবো না, আমরা আলাদা আলাদা
অঞ্চলে বসবাস করে, আলাদা আলাদা সংস্কৃতি, কিন্তু আমাদের সংস্কৃতি কি বিশ্বাসী সংস্কৃতি, এর সাথে সাংঘর্ষিক কোনো সংস্কৃতি আমাদের সংস্কৃতি না। আমরা ইসলামী ধর্ম অনেক কিছু পালন করি, কিন্তু এর সাথে সাংঘর্ষিক, তাওহীদের সাথে সাংঘর্ষিক, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সাংঘর্ষিক কোন সংস্কৃতি আমার সংস্কৃতি না, কোন শিক্ষা আমার শিক্ষা। ধরো তুমি কিন্তু কি এই একই চিন্তা সারা পৃথিবীর 200 কোটি মানুষ কি লালন করে না, তা তুমি একা তো। তোমার বাঙালি সংস্কৃতির সাথে তুমি কি যুক্ত কোন জায়গা থেকে, কোন কনসেপ্ট থেকে তুমি যখন উপর বাইরে বাইরে কেউ না, ঠিক তেমনি তুমি বাঙালি হওয়ার, বাঙালি পরিচয়ের বাইরে। এই দুটার আঞ্চলিকভাবে এই দুটার সমন্বয় হয় কি, তার সবচেয়ে বড় কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর বাইরে যাবে না, তাওহীদে যাবে। এর ভিতর থেকে তুমি সন্তুষ্ট হবে, এর বাইরে কিন্তু আমার মানে। তা তুমি যখন তোমার নিজেকে চিন্তা, আমি একজন বাঙালি, আমি একজন মুসলিম, তো একজন মদিনার মুসলমান আর একজন বাংলাদেশের মুসলমান, এটা কি কথা? একই কর্মওয়ালা, এই যে একই কর্মওয়ালা, একই চিন্তা, একই দর্শনের, একই আদর্শের, একই বিশ্বাসের 200 কোটি মানুষ, কিন্তু পৃথিবীর সবথেকে দুর্বল। আমরা যদি দোয়া করি, দোয়া দ্বারা দোয়াই যদি সবকিছু বদল হতে কি দরকার, এর একমাত্র কারণ হচ্ছে আমরা খেলাফত ব্যবস্থা হারিয়ে ফেলি, কেন্দ্রীয় নেতৃত্ব হারিয়ে ফেলি। আমাদের ঔপনিবেশিক শাসনের পর থেকে আমরা শাসন ক্ষমতা হারিয়ে ফেলি। আমরা ঠিক যে কারণে 47 সালে দেশে ইসলামের অর্থনীতি হয়নি, ইসলাম শিক্ষা। অথচ এখানে ইসলাম অনেকে বলে ইসলামের নামে এখানে এই রাষ্ট্রটুকু, এই জমিটুকু কি করা হইতো, আল্লাহর কাছ থেকে আদায় করা হইত। অনেক প্রাণী, অনেক দাঙ্গা, অনেক চেষ্টা, অনেক ষড়যন্ত্র করে এই জমিটুকু পাকিস্তান নামে উদ্ধার করা হয়েছিল, যেখানে আমরা বর্তমান ইসলাম নিয়ে বসবাস করি। 47 সালে শিক্ষার ইসলাম হয় না, শুধু রাষ্ট্রের নাম হয়েছে কি ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। সংবিধান ইসলাম হয় না, শিক্ষা ব্যবস্থা ইসলাম হয় না, অর্থনীতি ইসলাম। এর কারণ বিচার ব্যবস্থা ইসলাম হয় না, কারণ ওই ব্রিটিশ রাজত্বের শাসনে আমরা এখনো ওই ব্রিটিশ রাজত্বের শাসনের সিলসিলার ভিতরে আছি। আমরা যে 1757 এই আমরা পলাশী যুদ্ধের পর পলাশীর যুদ্ধ পর্যন্ত যে সিলসিলা ধারণ করতাম, মুসলিম ও ইসলামী সিলসিলা, এটা এই 200 বছর শেষ। এখন তোমরা আমরা সবকিছু ব্রিটিশ রোমান চিন্তা ভাবনা করে কোথায় স্কুল করবে, ওটা হয়ে গেছে একবারে বৈষয়িক শিক্ষা, আর তুমি একেবারে ধর্মীয় শিক্ষা দিতে সমন্বয়টা। আমার সবচেয়ে বড় আবেদন, কওমি মাদ্রাসাকে স্কুল বানানো সম্ভব, স্কুলকেও কওমি মাদ্রাসা বানানো সম্ভব, কিন্তু তুমি এই কথাগুলো তো জানতে পারো, পড়তে পারো, তোমার চেতনার ভিতর তো তুমি লালন করতে পারো, তুমি তো নিজেকে একটু তৈরি করতে পারো। আমি এই আশাটাই করবো তোমার নিজেকে এইভাবে কওমি মাদ্রাসার ভিতর থেকে। পরিবেশ ভালো না, তুমি বাইরে গেলে তোমার পাখি থাকবে না, দুটোই থাকবে না, থাকে না ভাই, থাকে না, থাকে না, পরিবেশ কেড়ে করবে। তোমার যা কিছু করতে হবে এই মাদ্রাসার ভিতর থেকে করতে হবে, এটা কি দুর্ব মনে করতে হবে। এই হুজুররা আলেম ওলামা যখন চিন্তা করবে, আরেকটু অগ্রসর হবে, আরেকটু সাহস হবে, আরেকটু নিজেকে অগ্রসর আগানো, সময়টাকে বোঝা, সময়টাকে নিয়ন্ত্রণ করা, সময় বুঝে কাজ করার তৌফিক তাদের হবে। তখন আমরা মনে করি যে আমাদের কওমি মাদ্রাসা থেকে অনেক কিছু করা হবে, যারা নাকি দেশে নেতৃত্ব দিতে পারবে জ্ঞানে, বিজ্ঞান। এখন এই সময়টাই কিন্তু তোমাকে মানে এই যে তোমার যদি মানে কেরানিগিরি করার মতো কোনো একমাত্র চাকরি করতে হবে, কেরানিগিরি করে এমন সরকারি চাকরি করতে হবে এমন পৃথিবীটা এখন পৃথিবীটা এখন কি তুমি এই জিনিসটা বুঝতে পারছো না, উন্মুক্তটা কি কেমন, ওটা তোমার জন্য বিরাট সুযোগ। এই পৃথিবী মুসলমানদের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর যদি মুসলমানরা নিজেদেরকে তৈরি।
তুমি একটা জিনিস দেখো, ইবনে সিনার নাম শুনতো? হ্যাঁ, খাওয়ারি জমির নাম শুনতো? এরা কোন ভাষায় কথা বলছে? কিতাব লেখে কোন ভাষায়? কেন? তখন আরবি ভাষাটা বসে উম্মা সারা বাংলাদেশের উম্মাদের আরবিতে জ্ঞান চর্চা করে। তোমরা কিন্তু ফার্সিতে লেখে, ওমর খৈয়াম ফার্সিতে সবচেয়ে অনেক বড় কবি, ওনার যত মানে মানে গবেষণা একটু ফার্সিতে সবাই। এই সময় এসে তুমি কি শুধু আরবি পড়লে হবে? এখন ইসলাম বিষয় অর্ধেক গবেষণা কি হয় ইংরেজি, অর্ধেক গবেষণা ইংরেজি। এবং এই পৃথিবীর যত পৃথিবী, তাই না, যারা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে তারা সব ইংরেজি। তো তুমি কি যদি আগায় দিতে চাও নিজে ইংরেজি ছাড়া কি তুমি দাঁড়াবা? একটা সময় আমরা ইংরেজি পড়ি নাই, অথবা দিয়েই পড়ি নাই, পড়বো না এটা, কিন্তু আমরা সেখানে দাঁড়াই থাকতে পারি। যে উদ্দেশ্যে আমরা মোকাবেলার উদ্দেশ্যে এটাকে বলতাম, আমরা এটাকে মোকাবেলা করবো, এই মোকাবেলা করতে পারি 47 করতে। এখন 24 কিন্তু পারবো না। 24 তোমার সঙ্গে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তোমার দাঁড়াবার চ্যালেঞ্জ, তোমার জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ, আত্মবিশ্বাসের চ্যালেঞ্জ। এই জিনিসটাকে তোমরা নিজে বুঝো, বোঝার চেষ্টা করো, নিজেকে বিকশিত করার চেষ্টা না করো, তুমি কিন্তু এই 24 দ্বারা তুমি এই 24 দেখে তুমি ট্যাগ পাও। এদিকে তুমি ট্যাগ পাও যে 24 কিভাবে তোমার সামনে তোমার নিজের মধ্যে রূপান্তরিত হচ্ছে। এই 24 এ পর্যন্ত কেউ মুসলিম ইসলাম মুসলিম কনসেপ্ট মূল্যবোধের বাইরে কেউ কিছু বলার সুযোগ সাহসী নাই। এবং বরং যারা নাকি একটু একটু বাইরে বেড়েছিল ইসলামকে প্রকাশকে যেত মাঝে মাঝে, তাই না, নিজেদেরকে প্রগতিশীল প্রমাণ করার জন্য পরিবেশের করতে হবে। আমি আশা করবো এই সময়কে বুঝে আত্মহত্যা করবো, নিজেকে আরো সময়কে নেতৃত্ব দেওয়ার যোগ্য রূপে তৈরি করা, এটাই হবে বহিঃপ্রসার শিক্ষা। 24 আন্দোলনের পরবর্তী সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সময় আরেক জাতি রাজনীতি অর্থনীতি তোমরা কি মনে করো এই যে এই কারণে এই সময়কে ইসলামকে, ধর্মকে, কোরআনকে, হাদিসকে বিকশিত করার জন্য, বিজয়ী করার জন্য যারা চেষ্টা করে, এই কোরআনকে, হাদিসকে, ওহীকে বোঝার চেষ্টা করে, আর এই কারণে এই গুরুত্বপূর্ণ লোকগুলো এখান থেকে তৈরি হয়। এলএম তরফ, এলএম অন্বেষণ, এলএম বিশ্লেষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে রাখা। এই জন্য কিন্তু পায়ের দিকে কি করে এখন তুমি যদি তোমার নিজের দায়িত্ব ঠিক জায়গায় এলএম কি, ইসলাম কি, ওহী কি, এগুলো নাই, তুমি রাষ্ট্রকে কিভাবে করবো, সমাজকে কিভাবে নেতৃত্ব দিবা, নিজেও বা কি মূল্যবোধের উপর নিজেকে তৈরি করা পারবো। এই জন্য আমি বলি আমাদের দুটো কাজ করতে হবে। প্রথম কাজ কোরআনকে ডাইরেক্ট, কোনো তর্জমা ছাড়া, কোনো কোরআনকে ডাইরেক্ট নিজের মতো করে, নিজের ভাষায় কোরআন, নিজের মতো না, কোরআনের ভাষায় নিজের মতো ডাইরেক্ট। আর একটা হলো ঠিক কোরআন যার উপর নাজিল হয়েছে তাকে তোমার কাজ হবে, এবছরের কাজ হবে কি কোরআন বোঝা, সিলেট ধরে দেখো সবকিছু তোমাকে স্পষ্ট পরিষ্কার
ইসলামটা। তখন তুমি ওহীর সাথে কোরআনের সাথে সময়ে তুমি তোমার দৃষ্টান্ত হবে কি, তুমি কাকে অনুসরণ করবা। আমি অনেক সময় নিচ্ছি, অনেক বিভিন্ন কথা বলে তোমাদের অনেক কিছু বুঝতে পারিনি, তাই না? আবার কখনো সময় হইলে সুযোগ হইলে আবার কথা বলে আমি তোমাদের কাছে আবদার করবো, তখন তুমি দুইটা জিনিস করবো। কোরআনকে ভালো করে বলবা, অক্ষরে অক্ষরে বর্ণে বর্ণে। আর নাকি কমপক্ষে এই বছর প্রত্যেকে দুইটা করে সিরাতের বই পড়বে। প্রত্যেকে দুইটা করে কি করবা? সিরাতের বই। তুমি 5 পৃষ্ঠা সিরাত, কমপক্ষে প্রতিটা 5 পৃষ্ঠা। তুমি সিরাতকে না বলো, তুমি কোরআন কিচ্ছু বলবা না। তুমি যদি সিরাতকে না বোঝো, তুমি তোমার লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট কিচ্ছু সার্থক করতে পারবে না। আমি তোমাদের কাছে এতটুকু আবদার আগ্রহ রাখলাম যে তোমরা এই বছর কোরআনটা পড়বা, ভালো করে পড়বা, একবার আরবি থেকে কোরআনকে বোঝার চেষ্টা করবা, আর সিরাত পড়বা। আর আগামী বছর ধরে তোমরা কিছু করে ইংরেজি পড়বা, প্রত্যেক ক্লাসে, বিশেষ সপ্তাহে 2টা ক্লাস ইংরেজি, সবকিছু বাইরে 2টা ক্লাস ইংরেজি, সবকিছু বাইরে কম্পিউটার সায়েন্সের 2টা ক্লাস, সবকিছু বাইরে। তুমি দেখো 2 বছরের ভিতরে তোমরা লাইক, আমি বিশ্বাস করি 2 বছরের ভিতরে তোমার সব লাইক হয়ে সময়ের সাথে অন্য স্কুল কলেজ ছেলেদের চেতনা আগায় যাবে। এই পরিবেশে তোমার 1 সপ্তাহ যা পড়ানো হবে ওখানে 6 মাসেও তা পড়তে হবে। আমি আশা করি তোমরা আমার আবেদন, আমার ব্যথা, আমার বক্তব্য বোঝার চেষ্টা করো। এই কাজগুলাই যদি তুমি করতে হবে, তুমি যে যোগ্য উম্মাহ হইতে পারো, মুসলমান হইতে পারো, তাহলে এই ইলেম দলের মাধ্যমে দলেই কিন্তু ওই যে ফেরেশতারা তোমাদের পায়ের নিচে পাখা বিছিয়ে গেল, আসলেই দলের ওই তালগালিমের পায়ের নিচে পাখা বিছিয়ে গেল, যেই নাকি সব কিছু সব সাধনার করে কি থাকে, তার বিলেন সাধনার পিছনে কি থাকে? দিনকে বিকাশের চেষ্টা, দিনকে প্রতিষ্ঠার চেষ্টা। আমি আশা করি তোমরা সবাই ভালো থাকবা এবং এই বছর খুব ভালো করে পড়বা, অমনোযোগী হবো না। শুধু একজন মসজিদের ইমাম হওয়ার জন্য পড়বো না, তাই না? এবং কোনোভাবে জীবনযাপন করার জন্য পড়বো না। সবচেয়ে নাগরিক রূপে নিজেকে গড়ার জন্য বাংলাদেশের সবচেয়ে সেরা নাগরিক যেন বাংলাদেশ থেকে তৈরি হয়, উপযুক্ত নাগরিক যেন বাংলাদেশ থেকে তৈরি হয়, আমি মনে করি সেই দৃষ্টান্ত এইখানে যে পরিবেশ অসাধারণ। আর খুব বেশি মেধাবী লোকের দরকার না, ক্লাসে যে ফার্স্ট, সেটা চাকরিতেও ফার্স্ট, দেখো অনেক কম দৃষ্টা। ক্লাসে যে ফার্স্ট, রাজনীতিতে ফার্স্ট, কম দৃষ্টা। পড়াশোনা অনেকে সবাই সব বিষয়ে ভালো পায়, তাদেরকে আমি মনে করি তোমার সবাই মেধাবী, ক্ষমতা, দূরদৃষ্টি সম্পন্ন এবং আশা করি ভবিষ্যৎ যে নাগরিক যাচ্ছে, সক্ষম নাগরিক যাচ্ছে, উপযুক্ত নাগরিক যাচ্ছে, সেই নাগরিক তোমরাই পাও। এই আশাবাদ রাখলাম, আশা করি তোমরা আমাদেরকে নিয়ে আসবে। আলহামদুলিল্লাহ, হুজুর দীর্ঘক্ষণ পর্যন্ত মূল্যবান নসিহত পেশ করেছেন।